17 দিন অপেক্ষা করার পর অবশেষে আমাদের ইনকিউবেটরের ভিতর ফুটলো শত শত কোয়েল পাখির বাচ্চা। আর এই কোয়েল পাখির বাচ্চাগুলো ফুটার পর কীভাবে ব্রুডিং করবো এবং তাদের কীভাবে খাবার পানি দেবো, কী ওষুধ দেবো, সম্পূর্ণ ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ সবাই একটা করে ভিডিওটা শেয়ার দিবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অবশেষে 17 দিন অপেক্ষা করার পর কিন্তু আমাদের ইনকিউবেটরের ভেতর থেকে ফুটে এলো শত শত কোয়েল পাখির বাচ্চা। আর এই কোয়েল পাখির বাচ্চাগুলো বের হওয়ার পর আমাদের প্রাথমিক কাজ হচ্ছে বাচ্চাগুলো বোর্ডিং করার একটা জায়গা নির্বাচন করা। আর এই বাচ্চাগুলো বোর্ডিং করার জন্য এমন একটা প্লেস নির্বাচন করতে হবে যেখানে বাইরের বাতাসটা যেন বাচ্চার গায়ে না লাগতে পারে এবং মানুষের কাছ থেকে একটু হাইট করে রাখতে হবে, কেননা বাচ্চাগুলো খুবই ছোটো, যার জন্য মানুষের কাছ থেকে হাইট করতেই হবে। না করলে কিন্তু যে কোনো সময় ভাইরাসে আক্রান্ত হতে পারে। এজন্য কিন্তু একটা আবদ্ধ ঘরের মধ্যে রাখাই ভালো। যেহেতু কোয়েল পাখির বাচ্চাগুলো অনেক ছোট এবং ক্ষুদ্র, এজন্য কিন্তু এদেরকে সবসময় একটু খেয়াল বেশি রাখতে হয়। আর তাপমাত্রার ব্যাপারটা যদি বলি, তাপমাত্রা কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে, কেননা যেহেতু পাখির বাচ্চাগুলো খুবই ছোট, এজন্য তাপমাত্রা বেশি হলে এবং তাপমাত্রা কম হলে কিন্তু বাচ্চাগুলো মারা যেতে পারে। বাচ্চাগুলো ফোটার পর কিন্তু বোর্ডিংয়ের প্লেসটা খুব সুন্দরভাবে করে নিতে হবে, যাতে করে বাইরের কোনো প্রকার পোকামাকড় অথবা ইঁদুর চিকার আক্রমণের শিকার না হয় আমাদের বাচ্চাগুলো। এই জন্য কিন্তু সুন্দর করে বোর্ডিংয়ের প্লেসটা করে নিচ্ছি। চারোদিক দিয়ে কিন্তু টিনের শিট দেওয়ার পর কিন্তু এর মধ্যে কাঠের ভুসি দিয়ে দিচ্ছি। অনেকে হয়তো কাঠের ভুসির জায়গায় কুড়া অথবা ধানের তুষ ব্যবহার করে, আর বর্তমানে কিন্তু ধানের তুষ অথবা কুড়া অনেক মূল্য, যার জন্য কিন্তু আমি কাঠের ভুসিটা ব্যবহার করতেছি। আর কাঠের ভুসিটা ব্যবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে নিচে থেকে যেন পাখিগুলো ঠান্ডা না লেগে যায়। যদি আমি ফ্লোরে রাখি তাহলে কিন্তু পাখিগুলোর যে কোনো সময় ঠান্ডা লেগে যেতে পারে, নিউমোনিয়া চলে আসতে পারে। এজন্য কিন্তু কাঠের ভুসি দিয়ে দিলাম। কাঠের ভুসি দেওয়ার পর কিন্তু এর উপর চাদর বিছিয়ে দিচ্ছি, যাতে করে নিচের কাঠের ভুসিটা যেন উপরে না উঠে আসে। কেননা পাখিগুলো যেহেতু ছোটো, এরা কিন্তু কাঠের ভুসিগুলোকে খাবার মনে করে কিন্তু খেয়ে ফেলতে পারে, যার জন্য কাঠের ভুসির উপর আমি চাদর বিছিয়ে তারপর কিন্তু পেপার দিয়ে দিচ্ছি। আর পাখিগুলো যেহেতু ছোটো, এজন্য কিন্তু পেপারের উপরে আমি খাবারটা দিয়ে দিব। যেহেতু একটানা 7 দিন আমাকে এখানে পাখির বাচ্চাগুলো বোর্ডিং করতে হবে, এজন্যই কিন্তু পেপারের উপর খাবার দিতে হবে। আর হচ্ছে পাখিগুলো পটি করলে যেন পেপারটা শুষে নিতে পারে, এজন্য পেপার করো। বোর্ডিংয়ের প্লেসটা তৈরি করার পর পাখিগুলোর জন্য কিন্তু খাবার প্রস্তুত করতে হবে। খাবার হচ্ছে স্টার্টার, হচ্ছে যে ফিডটা ছিল সেটাকে আমি ব্লেন্ডার করে নিচ্ছি, কেননা পাখিগুলো স্টার্টার ফিডটা খেতে পারবে না, ব্লেন্ডার করে নিলে কিন্তু খুব ইজিভাবে খেতে পারবে। আর হচ্ছে আমি পানির পাত্রগুলো রেডি করে নিচ্ছি। পানির পাত্রগুলো রেডি করার আগে কিন্তু পানির পাত্রগুলো ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। আর হচ্ছে জীবাণুনাশক দিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তারপর কিন্তু এর মধ্যে আমি ওষুধ মিক্স করে দিচ্ছি। আর হচ্ছে অনেকের প্রশ্ন থাকতে পারে কী ওষুধ খাওয়াচ্ছি। তো সর্বপ্রথম দিতে হবে পাখির বাচ্চাগুলো ফোটার পর ম্যাক্সিলিন বেড দিতে হবে। আর ম্যাক্সিলিন বেডটা খাওয়ানোর নিয়ম হচ্ছে প্রতি লিটার পানিতে 1 গ্রাম পাউডার ভালোভাবে মিক্স করে খাবার পাত্রে দিয়ে দিতে হবে। 14তম দিনে যখন আমি ডিমগুলো হেচিংয়ে দিই, 15 এবং 16তম দিনে কিন্তু বাচ্চাগুলো সম্পূর্ণ ফুটে যায়। আর হচ্ছে বাচ্চাগুলো ফোটার পর কিন্তু সর্বপ্রথম আমি বাচ্চাগুলো আলাদা করে নিলাম, বাচ্চার খোসাগুলো আলাদা করে তারপর আবার মেশিনের ভিতর রেখে দিয়েছি। ওষুধ মিশ্রিত পানিটা বোতলে ভরার পর তারপর পানির পাত্রের চারপাশে কিন্তু মার্বেল দিয়ে দিতে হবে। মার্বেলটা দেওয়ার কারণ হচ্ছে বাচ্চাগুলো যাতে ভিজে না যায় এবং পানিতে পড়ে না মারা যায়। বোর্ডিংয়ের প্লেসটা প্রস্তুত করার পর পাখির বাচ্চাগুলো মেশিন থেকে বের করে গুনে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, প্রায় 90% বাচ্চা আমরা প্রথম চালানে পেয়েছি। বুডারের নিচে পাখির বাচ্চাগুলো রাখার পর কিন্তু খাবারের জন্য এবং পানির জন্য পাখির বাচ্চাগুলো খুবই পাগল হয়ে গেছিলো। তো বুডারের নিচে রাখার পর আমি কিন্তু পাখির বাচ্চাগুলোকে খাবার দিয়ে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ, পাখির বাচ্চাগুলো অনেক অ্যাক্টিভ এবং পাখির বাচ্চাগুলো কিন্তু খাবার পেয়ে সাথে সাথে কিন্তু খাবার খাওয়ার জন্য ছোটাছুটি শুরু করে দিয়েছিল এবং খাবারগুলো কিন্তু টুকরি টুকরি খাচ্ছিল। যেহেতু বাচ্চাগুলো ডিম থেকে ফোটার পর 48 ঘন্টারও বেশি মেশিনের ভিতর ছিল, এজন্য কিন্তু খাবার এবং পানির জন্য অনেক পাগল হয়ে গেছিল। যখনই আমি পেপারের উপর খাবার পানি দিয়ে দিই, তখন কিন্তু এই খাবার পানি খাওয়ার জন্য কিন্তু অনেক ছুটাছুটি শুরু করে দেয়। আলহামদুলিল্লাহ, খাবার পানি দেওয়ার পর কিন্তু পাখির বাচ্চাগুলো খাবার পানি খেতে শুরু করেছে। যেহেতু পাখির বাচ্চাগুলো আমি একটু স্ট্রং করে তারপর বোর্ডারের নিচে রেখেছি, এজন্য কিন্তু তারা খুব সহজেই কিন্তু খাবার পানি খেতে পারতেছে। প্রথম দিকে হয়তো একটু খাবার পানিটা কম খাবে, আস্তে আস্তে কিন্তু খাবার পানি খাওয়া যখন শিখে যাবে তখন কিন্তু তাদেরকে খাবার পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তো একটা পাখির বাচ্চা দেখা দেখি আরেকটা পাখির বাচ্চা কিন্তু খাবার পানি খাচ্ছে। আলহামদুলিল্লাহ, পাখির বাচ্চাগুলো খুব অ্যাক্টিভ আছে, দেখুন কত সুন্দর করে খাবার পানি খাচ্ছে। মাশাআল্লাহ, পাখির বাচ্চার সাইজটা আলহামদুলিল্লাহ অনেক বড়।
যেহেতু আমি ডিমগুলো বেছে বেছে বড় ডিমগুলো ইনকিউবেটরের ভিতর দিয়েছিলাম, এই জন্য কিন্তু পাখির বাচ্চার সাইজটাও অনেকটা বড় হয়েছে। যারা বাচ্চা উৎপাদন করে অনেক খামারিকে দেখেছি, তারা কিন্তু সবাই ছোট বড় সব ধরনের ডিম মেশিনের ভিতর দিয়ে দেয়, যার জন্য কিন্তু বাচ্চার সাইজটা একই আসে না। তো আমি যেহেতু বেছে বেছে ডিমগুলো দিয়েছিলাম বড় ডিমগুলো, এই জন্য কিন্তু আমার বাচ্চার সাইজটা একই সমান আছে। এক গ্রেডের বাচ্চা দেখুন, সবগুলো কিন্তু এক গ্রেডের বাচ্চা দেখা যাচ্ছে। আমিও যদি ছোট বড় সব ডিম যদি এক সমানে দিয়ে দিতাম, তাহলে কিন্তু এখানে দুইটা গ্রেডের বাচ্চা আসতো, এ গ্রেড বি গ্রেড। আর এ গ্রেডের বাচ্চাটা কিন্তু সবসময় একটু হেলদি এবং অ্যাক্টিভ থাকে। নিচে পাখির বাচ্চাগুলো রেখে খাবার পানি দিয়ে তারপর কিন্তু আমি বোর্ডারের চারপাশে কিন্তু একটা চাদর দিয়ে ঢেকে দিচ্ছি। যেহেতু পাখির বাচ্চাগুলো খুবই ছোট এবং মেশিন থেকে একটু আগে বের করলাম, এজন্য কিন্তু পাখির বাচ্চাগুলোকে ফুল হিটে রাখতে হবে। তাপমাত্রা কোনোভাবেই কিন্তু কম দেওয়া যাবে না। এই জন্য আমি চারোদিকে একটা চাদর দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে করে ভিতরে তাপমাত্রাটা বাইরে চলে না আসে। এভাবে কিন্তু বাচ্চাগুলোকে আমি আরও 24 ঘন্টা ফুল হিটে রেখে দেব। তো বাচ্চাগুলো যখন ভালো একটা তাপমাত্রা থাকবে, তখন কিন্তু এভাবে ছোটাছুটি করে। ডিমগুলো ফোটার পর কিন্তু ডিমের খোসাগুলো অবশিষ্ট থাকে, আর এই ডিমের খোসাগুলো যেখানে সেখানে ফালাইলে কিন্তু খুব বাজে দেখা যায়, পরিবেশ নষ্ট হয়। আর এই খোসাগুলো যদি আমি মাটির নিচে পুঁতে দিই গাছের নিচে, তাহলে কিন্তু এটা সার হিসাবে কাজ করবে। এজন্য কিন্তু আমি ডিমের খোসাগুলো মাটি চাপা দিয়ে দিই। ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। যদি কারো কোয়েল পাখির বাচ্চা লাগে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল দিবেন অথবা মেসেজ দিবেন। কেউ যদি খামারে এসে বাচ্চা নিয়ে যেতে চান, নিয়ে যেতে পারবেন, অথবা অনলাইনে অর্ডার করেও বাচ্চা নিয়ে যেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। কোয়েল পাখির যে কোনো ইনফরমেশন জানতে আমার ভিডিওগুলো দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।